আসসালামু আলাইকুম দর্শক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যেন ধোঁয়াশা একদমই শেষ হচ্ছে না। ধোঁয়াশার পর ধোঁয়াশা, ধোঁয়াশার পর ধোঁয়াশা। যেই সংবাদটি এখন ছেপেছে মানবজমিন বলছে যে শেখ হাসিনাকে নিয়ে ধূম্রজাল। বাংলা নিউজ 24 বলছে ভারতে দালাই লামার পথেই শেখ হাসিনা, এবং যেটি আমি বুঝতে পারছি এই পুরো সংবাদ দুটো পড়েই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে ৪৫ দিন থাকতে পারবেন। তবে সেই ৪৫ দিন শেষ হয়ে গেছে গতকাল, মানে গত শুক্রবার। গতকালকে শুক্রবার ছিল। এই শুক্রবারেই কিন্তু তার ৪৫ দিন শেষ হয়ে গেছে। এরপর তিনি সেখানে কি হিসাবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন মানে অলরেডি উঠে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ৪৫ দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিলও করা হয়েছে। এখন শেখ হাসিনার সামনে ৩টি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি ভারতে উদ্ভাস উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেতে পারেন। দ্বিতীয়ত, বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। তৃতীয়ত, তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন। যার মধ্যে থেকে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়া শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়, যেটি অলরেডি আমরা এই ধোঁয়াশা থেকে বের হয়ে গেছি। উনি এখন প্রথম দুটিই হতে পারে, যে তিনি উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেতে পারেন ভারতে, কিংবা রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমি যদি পর্যালোচনা করি পুরো ঘটনাটি, যে ভারতে অলরেডি তিনি আশ্রয় পেয়ে গেছেন এবং ভারতও শেখ হাসিনাকে কোথাও যেতে দিবে না। কারণ অলরেডি আমরা জানি শেখ হাসিনা এখন কোথায় রয়েছেন। তিনি এখন দিল্লিতে রয়েছেন, এবং সেটি খুব স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে। এটি নিয়ে আসলে কোনো ধোঁয়াশার কিছু নাই। এবং বিভিন্ন পত্র-পত্রিকা এবং বিভিন্ন বুদ্ধিজীবী, তারপর বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, এবং যারা ভারতের যারা সংবাদকর্মী রয়েছেন, তাদের অনেকেই যে কথাটি বলছেন, যে এই যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার যে ফোন আলাপটি ভাইরাল হয়েছে, যে আমি বাংলাদেশের খুব কাছেই রয়েছি, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। বিষয়টি কি জানেন? বাংলাদেশ এবং ভারতের বর্ডার কিন্তু একদম লাগালাগি। অতএব ভারত থেকে বাংলাদেশ খুব বেশি দূরে না, এবং বাংলাদেশ থেকে ভারতও খুব বেশি দূরে না। অতএব বাংলাদেশের কাছেই রয়েছেন শেখ হাসিনা। মানে হচ্ছে বাংলাদেশের কাছে বলতে দিল্লি। ভারত যেটি বাংলাদেশের খুব কাছের জায়গা। আমার আমার পাশের দেশ। অতএব উনি আমাদের খুব কাছেই রয়েছেন। উনি যে কোনো সময় চাইলেই কিন্তু উনি চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারেন। এবং সবথেকে বড় যে বিষয়টি, এই যে শেখ হাসিনার সাথে মোদির যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কের জায়গা থেকে ইনফ্যাক্ট শুধু মোদির সঙ্গেই না, শেখ হাসিনার সম্পর্ক কংগ্রেসের সাথেও খুব সম্পর্ক খুবই ভালো। ৭৫-এর পর কিন্তু শেখ হাসিনা ভারতেই আশ্রয়ে ছিলেন। ইন্দিরা গান্ধী তাকে সেই সময় আশ্রয় দিয়েছিলেন, এবং কংগ্রেসের সাথে শেখ হাসিনার যেমন ভালো সম্পর্ক রয়েছে, ঐতিহাসিক একটি সম্পর্ক রয়েছে, এবং সেই সাথে কিন্তু নরেন্দ্র মোদীর সাথেও তার সম্পর্ক ভালো রয়েছে। অতএব দিন শেষে শেখ হাসিনা ভারতেই রয়েছেন, ভারতেই থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ৪৫ দিন শেষ হয়ে গেছে, এখন এই ৪৫ দিন পরে বাংলাদেশ কি করবে? অলরেডি আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা যিনি, উনি অলরেডি বলেছেন যে তার যখন মামলার বিচারগুলো শুরু হবে, এবং সেই বিচারগুলো শুরু করার আগেই আমি গতকালকে দেখলাম একটি সংবাদে, যে চিফ জাস্টিস উনি একটি রোড ম্যাপ দিবেন যে কিভাবে বিচার কার্যক্রম শুরু হবে, এবং কিভাবে আসলে কোর্ট এবং তার সবকিছু কিভাবে আবার নতুন করে কিভাবে ঠিকঠাক করা যায়, সবকিছুই উনি একটি রোড ম্যাপ দিয়ে দিবেন। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে ভারতের সাথে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই এক্সট্রাডিশন ট্রিটির অধীনে কিন্তু একটি কথা, যে দুই দেশ কিন্তু যদি কেউ কারোর বিচারাধীন থাকে বা কোনো অপরাধী থাকে, তারা কিন্তু একজন আরেকজনকে ফেরত দিয়ে দিবে। অতএব শেখ হাসিনার এগেনস্টে যে মামলাগুলো বাংলাদেশে এই মুহূর্তে হয়েছে, যে হত্যা মামলাগুলো হয়েছে, সেগুলোর বিচার কার্য যখন থেকে শুরু হবে, তখন কিন্তু আসিফ নজরুল স্পষ্ট করে দিয়েছেন যে আমরা বিচার কার্য শুরু হলে আমরা কিন্তু শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবো। এখন আমার জানার প্রশ্নটি হচ্ছে, আমার যে প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে দিবে কিনা? এইখানেই কিন্তু মূল কূটনৈতিক যেই বিষয়গুলো এখানেই কিন্তু মানে চলে আসে। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে জয়শঙ্কর, যিনি ভারতের যিনি জয়শঙ্কর কিন্তু একটি কথা বলেছেন ইন্টারভিউতে, যে আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যে সম্পর্ক সেটিই মেনটেন করব। অথচ এখানে যদি আমরা স্পষ্ট করে দেখি, উনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা কূটনৈতিক চ্যানেল
মেনটেন করে চলবো। অতএব উনি বাংলাদেশের সাথে শুধু কূটনৈতিকভাবেই সম্পর্কটি বজায় রাখতে চাইছেন। অথচ আমরা প্রিভিয়াসলি যে মানে সময়গুলো দেখেছি বিভিন্ন বক্তব্য মানে বক্তৃতাগুলোতে বা বিভিন্ন কথোপকথনে জয়শঙ্কর থেকে নিয়ে ভারতের বিভিন্ন জন একটি কথা বলেছে যে বাংলাদেশ হচ্ছে আমাদের খুব কাছের, বাংলাদেশের সাথে আমাদের ঐতিহাসিক টাই, বন্ধুত্ব খুব গভীর এবং আমরা বাংলাদেশকে কখনো একা ছাড়বো না। অতএব সেই ভাষ্যগুলো যদি আমরা দেখি এবং হঠাৎ করে জয়শঙ্করের এই ভাষ্যটুকু যদি দেখি আমরা, যে আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেল মেনটেন করে চলতে চাই। অতএব দুটি কথার মধ্যে কিন্তু ভীষণ তফাৎ রয়েছে এবং এই দুটি কথার মধ্যে যদি আমরা দেখি, একটির মধ্যে খুব আন্তরিকতা, আরেকটির মধ্যে হচ্ছে একটু গলায় চাপ আছে, একটু প্রেশার রয়েছে এবং প্রেশারের জায়গা থেকে উনি বলেছেন। এবং এই প্রেশারের জায়গাটি আমি জানি না, আমি বলতে পারছি না আসলে কেন ভারত আসলে বাংলাদেশকে ঠিক ইসলামিস্ট একটি দৃষ্টিতে দেখছে বা একটি এমন একটি দৃষ্টিতে দেখছে যে ভারতের খুব বড় শত্রু বাংলাদেশ, শেখ হাসিনা ছাড়া ভারতের কোনো বন্ধু নেই। আসলে ভারত কূটনৈতিকভাবে কিন্তু একটু ভুল করছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বারবার একটি কথা বলেছেন যে ভারতের সাথে সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক চাই এবং এই সম্পর্ক আমরা মেনটেন করতে চাই। তো ভারত কেন বারবার বাংলাদেশকে ভুল বুঝছে এটি নিয়ে আমার বেশ একটু প্রশ্ন রয়েছে। আমি সেই প্রশ্ন এখনো খুঁজে পাচ্ছি না। ভারত কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে পোস্ট শেখ হাসিনা, মানে শেখ হাসিনা এরার পরেও কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক বজায় রাখতে পারে এবং এখনো বাংলাদেশের জনগণের মানে মনের মধ্যে একটি ভুল ধারণা, যেটিকে আমি ভুল ধারণা বলছি, যে ভারত এখনো সামহাও চেষ্টা করছে বাংলাদেশে অস্থিরতা তৈরি করে কিছু একটা ঘটানোর। এটি হচ্ছে বাংলাদেশের জনগণের পালস। যদিও আমি এটি বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করতে চাই যে ভারত মানে এই সকল কিছুর সাথে ভারতের কোনো যোগসূত্র নাই। আমি এটি বিশ্বাস করতে চাই যে ভারত বাংলাদেশের একটি ভালো বন্ধু হবে এবং ডিপ্লোম্যাটিক জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে যে ভালো বন্ধু আমরা যেটাকে বুঝাই সেটিই হবে এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং আপকামিং সরকার যারা রয়েছে আহ, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালোই থাকবে বলে আমার কাছে মনে করছি। মানে আমার কাছে মনে হচ্ছে, যদি না ভারত কূটনৈতিক কোনো ভাবে ডিফারেন্ট কোনো চাল চালার চেষ্টা করে। অতএব দিন শেষে আমি এটাই বলতে চাই যে সামনে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে আমরাও দেখতে চাইছি যে ভারতের অ্যাক্টিভিটিস কি হবে এবং একই সাথে আমরা এটাও দেখতে চাইছি যে আপনার সামনের নির্বাচনে কে বিজয়ী হবে। অতএব এই সবকিছু বিবেচনা করে এই যে পত্র পত্রিকাগুলো যে কথাগুলো বলছে, এগুলো সবকিছুকে আমার কাছে মনে হচ্ছে, টু বি অনেস্ট, আসলে এগুলো হচ্ছে কথার জন্য কথা বলা। এই সময়ে শেখ হাসিনা যে পাসপোর্ট নাই কিংবা আছে, এগুলোকে ভারত কোনোভাবেই পাত্তা দিবে না। আমার কাছে যেটি মনে হয়, ভারত অ্যাজ ইউজুয়াল শেখ হাসিনাকে তাদের দেশেই রাখছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং শেখ হাসিনা সেখান থেকেই সামহাও আওয়ামী লীগকে পরিচালনা করবে, এটি আপাতত আমার কাছে মনে হচ্ছে। একই সঙ্গে আমরা যেটি গত 18 সেপ্টেম্বর যে সংবাদটি প্রথম আলো চেপেছে, শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে সরানো 2 লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। অতএব একই সঙ্গে হত্যা মামলাগুলোর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন এই যে অর্থ পাচারের মামলাও হচ্ছে এবং এগুলো নিয়ে কিন্তু একটি আপনার অন্তর্বর্তী সরকার কিন্তু খুব চেষ্টা করছে তদন্ত করার এবং যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলোকে কিভাবে তদন্ত করা হবে সেটি নিয়েও কিন্তু নানান আহ, আহ, পর্যালোচনা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আম, বিভিন্ন ভাবে কিন্তু তারা সেটি আমাদের সামনে তুলে ধরছেন। যেমন আপনার এই 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 সংবাদটিতে প্রথম আলো বলছে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিশ পেতে সেদেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তাদের তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসাবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমি মনে করি এটি আসলে পজিটিভ কি নেগেটিভ সেটি আসলে বলতে পারবো না, তবে জনগণের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এবং বাংলাদেশের অর্থনৈতিক জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার যে স্টেপ গুলো নিচ্ছে
বা নিয়েছে, এগুলো কিন্তু খুবই ট্রান্সপারেন্ট স্টেপ, এবং এই স্টেপগুলো জনগণের সামনে তুলে ধরা মানেই হচ্ছে জনগণের আস্থা তৈরি করা। এবং আমি বিশ্বাস করতে চাই যে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা ম্যান্ডেট নিয়ে আরো কিছুদিন দেশ পরিচালনা করবে, এবং একই সঙ্গে তারা একটি সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের রোড ম্যাপও তারা দিবেন। এবং একই সঙ্গে আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে যেই সম্পর্ক সেটিকেও তারা বজায় রাখবে বলেই আমি বিশ্বাস করি। ধন্যবাদ।